সুপ্রিয় দর্শক, আমি সিরাজুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান টেলিভিশন টক শো টেবিল টকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আজকের আলোচনার বিষয় হচ্ছে ঘটনা রটনা এবং রাজনীতির নানা প্রশ্ন। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন সম্মানিত অতিথি। তাদের একজন হচ্ছেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ দিদারুল আলম এবং সাবেক ছাত্রনেতা ও রাজনৈতিক বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ। মিস্টার দিদারুল আলম এবং শরীফুজ্জামান, আপনাদের দুজনকেই স্টুডিওতে স্বাগত। মিস্টার দিদারুল আলম, আপনার কাছ থেকে প্রথমে শুনতে চাই, আপনার দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গত রাতে আটক হয়েছেন বলে একটা খবর বা গুজব ছড়িয়ে পড়ে এবং খবরটা এইভাবে ছড়িয়েছিল যে সেনাবাহিনী তাকে আটক করেছে। এই বিষয়টা নিয়ে সম্ভবত ক্ল্যারিফিকেশন দেওয়ার জন্য বা ব্যাখ্যা বিশ্লেষণ তুলে ধরার জন্য জাতির সামনে বা দেশবাসীর সামনে আপনারা সংবাদ সম্মেলন ডেকেছেন এবং সংবাদ সম্মেলন এই মুহূর্তে চলছে সম্ভবত। তো আসলে কি ঘটেছিল এবং বিষয়গুলো কি, আপনি যদি একটু আমাদেরকে পরিষ্কার করেন, আমাদের দর্শকরা জানতে পারেন তাহলে। ধন্যবাদ সিরাজ ভাই। আমি এশিয়ান টিভিকে ধন্যবাদ জানাই যে আমার পার্টির পক্ষ থেকে যে আমাকে আপনারা এখানে ডেকেছেন কিছু বিষয় ক্লারিফিকেশন করার জন্য। তার পূর্বে এটা আমাদের স্বাধীনতার মাস। আমি অত্যন্ত শ্রদ্ধা ভরে আমাদের লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে আমরা স্বাধীনতা অর্জন করলাম তাদের প্রতি শ্রদ্ধা জানাই। তারপর সকল রাজনৈতিক ব্যক্তিত্ব যারা এই আন্দোলনে শরিক ছিলেন সেই সময় তাদের প্রতি শ্রদ্ধা জানাই। ৩৬শে জুলাই আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানে যারা আত্মহুতি দিলেন, জীবন দান করলেন, আমি যারা এখনও বিভিন্ন হাসপাতালে কষ্টের মধ্যে আছে সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্যটা তুলে ধরছি। প্রথমত এটা একটা গুজব। এটা গুজব। আমাদের সেনাবাহিনী তাকে আটক করে নিয়ে যাবে, সেনাবাহিনী আটক করে নিয়ে যাবে এরকম তো সেনাবাহিনীর কোনো ক্ষমতা এরকম নাই। হ্যাঁ, উনি যদি কোনো ক্রিমিনাল অফেন্স করে থাকে তার বিরুদ্ধে মামলা হবে। উনি নিজে একজন বারের আইন উনি নিজেও ভালো বুঝেন এবং উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। দেশে এখন খুবই পপুলার, যারা পপুলার যে সমস্ত ইয়াং রাজনীতিবিদদের মধ্যে যারা অত্যন্ত পপুলার, মিডিয়ার কথা বলেন, জনমানুষের কথা বলেন। কারণ কি, জনমানুষের যে সকল বক্তব্য তিনি গত বহু মাস ধরে, বছরের পর বছর ধরে মানুষের যে অধিকারের জায়গাগুলো আমরা হারিয়ে ফেলেছিলাম, এগুলো মানুষের সামনে নতুন করে আনার যেই প্রেক্ষাপট তৈরি করেছে, এটা আমার মনে হয় ব্যারিস্টার ফুয়াদের এককভাবে তাকে স্বীকৃত এবং তিনি খুব চমৎকারভাবে কৌশল এবং খুব আসলে আকর্ষণীয়ভাবে তুলে ধরে কথাগুলো বলেছেন। সুতরাং তার বিরুদ্ধে কিছু আপনি যেভাবে বলেন রটনা, কিছু গুজব, এটা মার্কেটে থাকবে। আমাদের রাজনৈতিক যারা প্রতিপক্ষ তারা কোনো কোনো ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে সেই গুজব ছড়ায়। আমি এটা তীব্র প্রতিবাদ করছি এবং দেশবাসীকে আশ্বস্ত করছি। ব্যারিস্টার ফুয়াদ সত্য কথা বলতে গিয়ে কোনো কোনো সময় তো ইমোশনালি দু একটা কথা বলেন যেগুলো নিয়ে আপনার আমার মধ্যে হয়তো কিছুটা প্রশ্ন তৈরি হতে পারে বা অমত হতে পারে। আমি বলবো না, আমি বলতে পারেন যে কোনো কোনো ক্ষেত্রে আপনি দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু কথাগুলো তো সত্য, অনেকাংশে সত্য। তার বক্তব্যের মধ্যে দু একটা কথা সেনাবাহিনীর প্রধানকে নিয়ে বা সেনাবাহিনীকে নিয়ে যে কথাগুলো বলেছেন, কোনো কোনো সময়ে আমরা সবসময় পার্টির স্ট্যান্ডিং ঠিক সেরকম হয়তো নয়। একটা ইমোশনাল কথা বলতে গিয়ে দু একটা কথা হয়তো এদিক সেদিক হতেই পারে। তো সেই সকল বিষয়ে আমরা যখন পার্টিতে বসে আলোচনা করি, আমরা এটা আত্মসমালোচনামূলক কথা বলে আমরা একজন আরেকজনকে সহায়তা করি যে কথাটা এইভাবে না বলে অন্যভাবে হয়তো বলা যেত, এগুলো ঠিক আছে, এগুলো আমাদের আত্মসমালোচনার একটা অংশ। কিন্তু দেশ পরিপন্থী কোনো কথা, সশস্ত্র বাহিনীর মধ্যে কোনো ধরনের অসন্তোষ তৈরি হোক এরকম কোনো কথা, এটা ব্যারিস্টার ফুয়াদ পারতপক্ষে খুব বলেন না। আমি বলতে গিয়ে দু একটা হয়তো একটু কথা একটু জোর দিয়ে বলা হয়ে যায় হয়তো। এই কথাটা তো সত্য। উনি কয়েকদিন আগে যেটা বললেন, গত 16 বছর আমাদের ভাইয়েরা যারা সশস্ত্র বাহিনীতে কাজ করেছেন তারা অনেক ক্ষেত্রে সরকারের অনেক নির্যাতন নিপীড়ন তারা সয়ে গেছে, কিন্তু তাদের মধ্যে থেকে অনেকেই তো রিজাইন করে চলে যান নাই। অর্থাৎ ওই নির্যাতন নিপীড়নের পার্ট না হয়ে বা সহায়তাকারী না হয়ে বা ইমপ্লিমেন্ট না করে ডিসিশনটাকে হয়তো তারা সরে যেতে পারতেন, এরকম কথা বলতে চেয়েছেন তিনি। তো কিন্তু সশস্ত্র বাহিনীর নিয়মকানুনগুলো বা এত কঠোর, জি, আপনি যদি সত্যি সত্যিভাবে এরকম কোনো পদক্ষেপ নেন আপনার বিরুদ্ধে সশস্ত্র বাহিনী কিন্তু কঠোর আইনের প্রয়োগ করতে পারে। সুতরাং কোনো কোনো ক্ষেত্রে এই যে একটা ডাইকোটমি অফ গোয়িং রাইট টু লেফট, whether you decide this or whether you decide that, এটার মধ্যে কিন্তু ইট ইজ নট সো ইজি টু ডিসাইড। তো সুতরাং এই বিষয়টাকে কিন্তু আমাদের সাধারণ মানুষকে মনে রাখতে হবে।
তো সুতরাং আমি যদি এই কথাটা এইভাবেই কনক্লুড করি আপনার প্রশ্নের প্রথম উত্তর, সেটা হলো যে এমন কোনো কিছু ঘটেনি এবং এমন কিছু ঘটার সম্ভাবনাও নাই। সশস্ত্র বাহিনী ইউনাইটেড আছে জেনারেল ওয়াকারের অধীনে। সশস্ত্র বাহিনী যাদের সাথে আমাদের যুক্ত, আমি নিজে ক্যান্টনমেন্টে থাকি ডিওএইচএসে, সেখানে আমাদের মধ্যে যে আলোচনা হয় সবাই এই মুহূর্তে ডক্টর ইউনূস স্যারের সরকারকে অত্যন্ত যত্ন সহকারে আমরা লালন করছি। তার পিছনে পুরো জাতি একত্রীভূত হয়ে আছে এবং সশস্ত্র বাহিনী 100% প্রচেষ্টা জানাচ্ছে, চেষ্টা করছে ডক্টর ইউনূস স্যারের সরকারের যে নির্দেশনা সেগুলো অক্ষর অক্ষরে পালন করে দেশবাসীর মধ্যে একটা স্বস্তি আনার যে প্রচেষ্টা, সেটা একটা সেনাবাহিনী অংশীদার। সুতরাং এখানে কোনো ধরনের বিভেদ তৈরি করার যদি কেউ চেষ্টা করে এটা অন্যায় হবে। জি, ধন্যবাদ মিস্টার দিদারুল আলম আপনাকে। আমরা ছাত্রনেতা শরীফুজ্জামানের কাছে একটু শুনতে চাই। শরীফ, আপনি নিশ্চয়ই জানেন যে গত রাতে যে সমস্ত ঘটনা ঘটেছে, মানে অনেক কিছু ঘটেছে, আসলে কি তার চেয়ে রটেছে বেশি। আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা এরকম, দিদার ভাই সেরকমই সম্ভবত বলেছেন। তো সেক্ষেত্রে এই যে রটনা, ঘটনা, গুজব, ডালপালা ছড়ানো, নানামুখী আলোচনা, এগুলো কেন, কি উদ্দেশ্যে করা হচ্ছে বা কারা করছে, বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন একটু বলবেন? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, দিদার ভাইকে শুভেচ্ছা। আমাদের মধ্যে কতগুলো বাতিক আছে। আমরা অনেকেই বলি যে আমাদের পরিবর্তন, আমরা 15 বছর একটা শাসনের অধীনে ছিলাম, সেখান থেকে আমাদের রাষ্ট্রের পরিবর্তন হতে হবে, কিন্তু আমাদের ব্যক্তি চরিত্রে কোনো পরিবর্তন হয়নি এবং এটা আমরা পরিবর্তন করতে চাইও না। আপনি যাই বলেন না কেন, সোশ্যাল মিডিয়ায় আমাদের মধ্যে একটা প্রবণতা হচ্ছে আমাকে সবার আগে মেসেজটা পোস্ট দিতে হবে, তা না হলে আমি পিছিয়ে যাব। একটা ঘটনা আমি দেখলাম, দেখার পরে ওটা সত্য কি না এটা একটু যাচাই করার জন্য এই সময়টুকু আমি নিব না। আমি সঙ্গে সঙ্গে যদি পোস্ট না দিই তাহলে মনে হবে যে সিরাজ ভাই থেকে তো আমি পিছিয়ে থাকছি, সিরাজ ভাই আগে জানে, আমি এত দেরি করে জানবো কেন, সুতরাং আমাকে পোস্টটা দিতে হবে। এবং আপনি দেখবেন যে প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটে। আপনি জাস্ট 5টা মিনিট সময় নিয়ে আপনি দেশের রিকগনাইজ যে মিডিয়াগুলো, দুটো মিডিয়া যদি সার্চ করেন আপনি অনেক তথ্য পেয়ে যাবেন। সব মিডিয়া সব তথ্য দেয় না, এটা যেমন সত্য, আবার মিডিয়া থেকে তথ্য পাওয়া যায়, আপনি চেষ্টা করলে পাবেন। কিন্তু আমাদের মধ্যে একটা অস্থিরতা, এই অস্থিরতার পেছনে একটা রাজনৈতিক কারণ আছে। আমি যদি দেখি যে সিরাজুল ইসলাম, তাকে আমি পছন্দ করি না, সুতরাং তার যদি কোনো একটা খারাপ নিউজ হয়, এটা হচ্ছে আমার একটা দায়িত্ব, হচ্ছে এটিকে প্রচার করা, দ্রুত মানুষের কাছে নিয়ে যাওয়া। আবার নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমরা সেটি করতে চাই না। এই গুজবের অনেক সময় বলা হয়ে থাকে, আপনি জার্নালিজমের যেমন স্টুডেন্ট, যে আপনি তথ্যকে যদি ওপেন না করে দেন তাহলে গুজব ডালপালা ইত্যাদি ইত্যাদি ছড়ায়। এখন আসলে তথ্য ওপেন করে দিলেও মানে গুজব আটকে রাখতে পারেন না, ঠিক আছে? এর কারণ হচ্ছে আমাদের মধ্যে, গুজববাজদের মধ্যে নানা রকমের ক্রিয়েটিভিটি জন্ম হয়েছে, প্রতিনিয়ত ক্রিয়েটিভিটি জন্ম হচ্ছে। আমি মানুষকে, দর্শকদেরকে অনুরোধ করব, এই জায়গাটায় আমরা একটা সংকটকালীন সময় পার করছি। আপনার একটা বক্তব্য, আপনার একটা পোস্ট যে কোনো সময় একটা সমাজের মধ্যে একটা অস্থিরতা তৈরি করতে পারে। দিদার ভাই একটা জায়গায় বলেছেন, আমি তার সাথে একটু যুক্ত করে দিই, যে আমরা কাজের মধ্য দিয়ে অনেক সময় একটা কথায় সমাজের মধ্যে হয়তো করে, আপনি 50 বছর একজন নারীর সঙ্গে একটা সংসার করছি, কোনো একদিন হয়তো এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আমি তাকে একটা আঘাত করলাম, এবং এই একটা আঘাতে আমার 50 বছরে তার প্রতি যে ভালোবাসা, অথবা আমার তার সঙ্গে যে আত্মিক বন্ধনটা, এটি কিন্তু বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। সমাজের মধ্যে একটা অস্থিরতা তৈরি হতে পারে। একজন পলিটিশিয়ান অবশ্যই তাকে খুবই রেসপন্সিবল হতে হবে। কথা এমনই একটা, আপনি তীর ছুঁড়ে দিলে যেমন ফেরত আনতে পারেন না, পলিটিশিয়ানের কথা ফেরত আনতে পারেন। মিস্টার শরীফ, আপনাকে ধন্যবাদ। মিস্টার শরীফ, আমরা আপনার কাছ থেকে শুনছিলাম, আপনি যদি আলোচনা কন্টিনিউ করেন। ধন্যবাদ। আমি ওই জায়গাটায় বলি যে পলিটিশিয়ানদেরকে, শুধু পলিটিশিয়ান না, প্রত্যেকটা জায়গায় যে যে সেক্টরে কাজ করছেন সেখানে তার একটা সতর্কতা থাকা দরকার, দায়িত্বশীলতা থাকা দরকার। আচ্ছা, একজন কামার যখন লোহা লাল করে সেটাকে বিভিন্ন তৈরি করে, শেপ দিয়ে তৈরি করে, তাকেও কিন্তু সতর্ক থাকতে হয়। কারণ ওই আঘাতটা, যে হাতুড়িটা, সেটা যদি ওই জায়গায় না পড়ে তার শরীরের উপরে পড়ে, তার জীবনে একটা বড় রকমের ক্ষতি হতে পারে। সুতরাং প্রত্যেকটা জায়গায় কথা বলার ক্ষেত্রে, আপনি আমাদের গত 2 দিন ধরে আমাদের সেনাবাহিনী নিয়ে কতগুলো অনাকাঙ্ক্ষিত, অপ্রয়োজনীয় এবং কোনো কোনো জায়গায় ধৃষ্টতাপূর্ণ কিছু আলাপ আলোচনা হচ্ছে। আমি মনে করি
আপনি এরা আমাদেরই এই সমাজেরই সন্তান। সেনাবাহিনীর মধ্যে যারা চাকরি করেন, কেউ আমাদের ভাই, কেউ প্রতিবেশী, কেউ সিনিয়র ইত্যাদি ইত্যাদি। আপনি রাষ্ট্রের একটা প্রতিষ্ঠান হিসাবে আপনি সমালোচনা করতে পারেন, সমালোচনাটা তার কাছে আপনার প্রত্যাশার জায়গাটা বলতে পারেন, আপনি কোন কোন জায়গাটা আরেকটু ভালো হলে আমরা আরেকটু খুশি হতাম সেটা বলতে পারি। কখনো কখনো আমার যে প্রত্যাশা পূরণ না হওয়ার যে যন্ত্রণা সেটিও আমি বলতে পারি, কিন্তু আপনি এমন কোনো কিছু করতে পারেন না যে জনগণের মুখোমুখি দাঁড়িয়ে যায়। ধন্যবাদ আপনাকে। জনগণের মুখোমুখি দাঁড় আপনাকে এই জায়গাটা একটু থামাতে চাই। আমরা মিস্টার দিদারুল আলম আপনার কাছে শুনতে চাই, ইদানিং এই আলোচনাটা খুব বেশি হচ্ছে, বিশেষ করে এনসিপির একজন অন্যতম প্রধান সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর সাথে সেনাবাহিনীর বা সেনা প্রধানের যে কনভারসেশন হয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করে অনেকেই বলছেন কথা যে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে, ষড়যন্ত্র চলছে, প্রচেষ্টা চলছে। এই অভিযোগ এখন শুধু মাত্র আমাদের দেশের ভেতরে নেই, এই অভিযোগের ক্ষেত্র দেশের বাইরেও চলে গেছে। তো সাকুল্যে সব কিছু মিলে আপনি কি মনে করেন, আসলে কি আমাদের সেনাবাহিনীকে এইভাবে প্রশ্নের মুখোমুখি বা জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা চলছে, এবং সেটা কি আদৌ সম্ভব হবে? এবং এরকম যদি ঘটনাটা ঘটে তাহলে দেশের জন্য কি ধরনের সংকট বা সমস্যা তৈরি হতে পারে, বা দেশ কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে? মিস্টার দিদার। রাইট, প্রথমত হচ্ছে কি, আমাদের যারা ভালো চায় না, দেশি এবং বিদেশি শক্তি, বাংলাদেশ ভালো চলুক, একটা হিংসা মধ্যে জড়িয়ে যাক, আমরা একটা গণ্ডগোলের মধ্যে জড়িয়ে যাক, এরকম কিন্তু কিছু মানুষ, কিছু আমাদের প্রতিবেশী দেশ, আমি কাউকে কটাক্ষ করে বলবো না, অনেকেই আমাদের মধ্যে একটা সংকট তৈরি করে রাখতে চায়, আর্টিফিশিয়াল একটা সংকট তৈরি করে রাখতে চায়। এবং এখানে সহজ করে আঘাত করার জন্য সশস্ত্র বাহিনীকে যদি ব্যবহার করা যায় এই জায়গাটাতে, তাহলে সংকটটা দ্রুত ঘনীভূত হয়। এটা আগে চেষ্টা করা হয়েছিল। আপনি যদি সেই 72-73 সাল দেখেন, 75-এর বিপ্লব দেখেন, 77-এর বিপ্লব দেখেন, 81-তে জিয়া রহমান সাহেবের হত্যাকাণ্ড দেখেন, 90-এর দশকে আমরা এরশাদ সাহেবকে পতনের ঘটনা দেখেন, তৎপরবর্তীতে দেখেন প্রায় বাংলাদেশের মধ্যে প্রায় 20-30টা মতো ছোট 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 বিদ্রোহ সংগঠিত হয়েছে বিভিন্ন সময়ে। এগুলোর পিছনে কিন্তু এই ধরনের বিরোধীর প্ররোচনা ছিল। আমি এটা তীব্র প্রতিবাদ জানাই। যারা এই কাজটা করছেন তারা অন্যায় করছেন, তারা ঘৃণা ভরে আমরা প্রত্যাখ্যান করা উচিত। জনগণ একদিকে ইউনাইটেড আছে, সশস্ত্র বাহিনী ইউনাইটেড আছে, এবং জনগণ আর সশস্ত্র বাহিনী মিলে উই আর অল ইউনাইটেড আন্ডার দিস গভর্নমেন্ট। ডক্টর ইউনূসের সরকারের অধীনে বাংলাদেশ ভালো চলছে এবং সশস্ত্র বাহিনী ভালো আছে। দেশের মানুষ এবং সশস্ত্র বাহিনীর মধ্যে কোনো বিভেদ নাই। কিছু মানুষ ভুল ব্যাখ্যা করছে, এই যারাই ভুল ব্যাখ্যাটা করছে তাদের প্রতি আমি অত্যন্ত সম্মানের সাথে বলতে চাই, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, সশস্ত্র বাহিনীর ব্যাপারে আপনারা যখন কোনো কমেন্ট করবেন, ইউ মাস্ট নো দি ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স। আপনাকে জানতে হবে সশস্ত্র বাহিনী কীভাবে চলে। জেনেতনা করে কথা বলে যদি সশস্ত্র বাহিনীর মধ্যে অসন্তোষ তৈরি করার প্রচেষ্টা চালান, এটা দেশের জন্য কল্যাণ বয়ে কখনো এটা আনবে না, দেশের জন্য সংকট ঘনীভূত হয়ে আসবে। সুতরাং সংকট নাই, দয়া করে সংকট তৈরি করবেন না। আমি আপনাকে খুব দৃঢ়কণ্ঠে বলতে পারি, বর্তমানে সশস্ত্র বাহিনী অত্যন্ত ইউনাইটেড কাজ করছে, দেশের কল্যাণে কাজ করছে। সশস্ত্র বাহিনী জনগণকে সহায়তা করেছে বলেই 5ই আগস্টকে ফেসিস্ট গভর্নমেন্টের যিনি সরকার প্রধান ছিলেন শেখ হাসিনা, তাকে বিতাড়িত করে একটা কনসেনসাসের ভিত্তিতে আমরা একটা সরকার গঠন করে বর্তমানে ইলেকশনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। যত ইলেকশনের দিকে এগিয়ে যাচ্ছে ষড়যন্ত্রগুলো বাড়ছে। এই ষড়যন্ত্র যারা করছে, লেট আস অল বি টুগেদার, রাজনৈতিক দল, সিভিল সোসাইটি এবং দেশের পেশাজীবী সকল মানুষকে নিয়ে যদি আমরা ঐক্যবদ্ধভাবে এটাকে ফাইট করি, তাহলে কেউ আমাদেরকে ক্ষতি করতে পারবে না। বাট ইউ শুড বি ভেরি কেয়ারফুল। আর শরীফ ভাই যেটা বললেন, মুখে যা এসে তাই বলে দিবেন, মনে যা আছে তা ভাষা, এটা প্রেমিকাকে বলা যায়। এটা আপনার ওই যে লেকের পাড়ে বসে প্রেমিকাকে যা ইচ্ছা তা মন খোলা বলতে পারেন। অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন, অ্যাজ এ রেসপন্সিবল পলিটিশিয়ান, আপনার মুখে যা আছে তাই যদি বলেন, এটা সশস্ত্র বাহিনীর মধ্যে এটা এক ধরনের ক্ষোভের তৈরি করে, যেটা কোনো কোনো ক্ষেত্রে আমাদের সশস্ত্র বাহিনীর মরালকে এফেক্ট করে। আপনি খেয়াল করেন, আজকে পৃথিবীর বহু দেশে এই মুহূর্তে সশস্ত্র বাহিনী কাজ করছে, এবং আজকে যখন সেনাপ্রধান কনফারেন্স করছে, আপনারা নিশ্চয়ই মিডিয়াতে দেখেছেন,
তিনি আহ্বান করেছেন, তিনি নির্দেশনা দিয়েছেন, তার এই কনফারেন্সের বক্তব্যরা সরাসরি সারা বাংলাদেশের আনাচে কানাচে যারা অনলাইনে যারা থাকবে তারা এটা শুনবে, তারা পার্টিসিপেট করবে, এবং জাতিসংঘে যেই যেখানে কাজ করছেন সেখান থেকেও তারা এখানে পার্টিসিপেট করতে পারবে। সো ইজ ভেরি ওপেন, উনি এখানে কিন্তু রাগডাক করে কিছু করে নাই। তো সুতরাং আমরা তাকে যাতে করে দেশের কল্যাণে উনি ওনার কর্মকাণ্ডগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে, দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারে, সরকারকে উনি 100% সাপোর্ট দিতে পারে, সশস্ত্র বাহিনীকে ইউনাইটেডলি হয়ে, আমরা এই সকল বিষয়ে ওনাকে সহযোগিতা করে আমাদের সবার জন্য এই মুহূর্তে। জি ধন্যবাদ মিস্টার দিদার। মিস্টার শরীফুজ্জামান, আমি আপনার কাছে একটু জানতে চাই যে এই যে সামরিক বাহিনীকে নিয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে বলে আপনাদের দুজনের আলোচনা উঠে এসছে, এছাড়া আরও সাম্প্রতিক নানা আলোচনায় নানা বিশ্লেষণে বেরিয়ে আসছেন, রাজনীতির একেবারে চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায় মোটামুটি এই সমস্ত আলোচনাগুলো হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনীকে নিয়ে এই যে মোরালি দুর্বল করার চেষ্টা বা সেনাবাহিনীকে উস্কে দিয়ে বা কোনোভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করে যে একটা অস্থিতিশীলতা তৈরি করা, এগুলোর মূল লক্ষ্য কি, টার্গেটটা কি, কেন এগুলো করা হচ্ছে, এই প্রশ্নগুলো জবাব আপনার কাছ থেকে একটু শুনতে চাইব। মিস্টার শরীফ, আপনার কাছ থেকে শুনতে চেয়েছিলাম, আপনি। ধন্যবাদ। আমি তার আগে যে অংশটা বলেছিলাম তার ধারাবাহিকতা রক্ষা করেই বলি, সেনাবাহিনী আমাদের একটা প্রতিষ্ঠান, আমাদের দেশের প্রতিষ্ঠান, সুতরাং আমরা বিচার বিভাগ এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে আমরা বলার চেষ্টা করি যে তাদের সম্পর্কে খুব একটা আলোচনার মধ্যে আমরা যেতে চাই না, কিন্তু আমি এমন আলোচনা করব না যে আলোচনা তাদের সংহতিকে নষ্ট করে। আমি গত কয়েকদিন ধরে দেখছি বিশেষ করে সেনাবাহিনীকে নিয়ে যে ধরনের আক্রমণাত্মক বক্তব্য এবং অভিযোগ, এবং তার প্রেক্ষিতে মনে হচ্ছিল যেন আগের থেকে প্রস্তুত নিয়ে বসে আছে, এবং দেশের বাইরের থেকে কয়েকজন ইউটিউবার তারা যেভাবে ইউটিউবে এই সংক্রান্ত ভিডিও আপলোড করছেন, তাতে আমার মনে হচ্ছে যে তারা আগের থেকে প্রস্তুতি নিয়েই ছিলেন, তার কন্টেন্টগুলো সব। তবে এখানে একটা ছোট্ট কথা যোগ করে দিই আমি আপনার সাথে, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে বড় রাজনৈতিক দলগুলো বা এই মুহূর্তে রাজনীতির আলোচনায় যে সমস্ত দল আছে তাদের পক্ষ থেকে কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধে তেমন কিছু বলা হয়নি, বা তাদের ভূমিকাটা কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত পজিটিভ। খুবই ইন্টারেস্টিং যে বাংলাদেশের নির্বাচন হলে কারা নির্বাচনে অংশগ্রহণ করবে, ক্ষমতায় বসবে, প্রতিদ্বন্দ্বী কারা, তাদের থেকে ওই যে মায়ের থেকে মাসির দরদটা যেমন বেশি, এবং আমাদের এখানেও সেটা দেখা যাচ্ছে। আপনি দেশে আসবেন না, আপনি বিদেশে থাকবেন, সেখানকার আলো বাতাস, আপনার সন্তানরা সেখানে পড়ছে, কিন্তু আপনি সারাদিন চিন্তায় আছেন বাংলাদেশকে নিয়ে। আমি মনে করি যে এর পেছনে একটা উদ্দেশ্য আছে, একটা বৈষয়িক সরাসরি আর্থিক কতগুলো সংযোগের মধ্যে আছে, দ্বিতীয়ত নিজেদেরকে আলোচনার মধ্যে রাখা, আর বাংলাদেশের মধ্যে সবসময় একটা টেনশন ক্রিয়েট করে রাখা, সমাজের মধ্যে একটা অস্থিরতা ক্রিয়েট করে রাখা, এই চেষ্টাটা আমাদের কারো কারোর মধ্যে আমরা দেখতে পাই, এবং এর ভেতর থেকে লাভ হলো কার? লাভ হলো বাংলাদেশ বিরোধী শক্তির। আজকে সেনাবাহিনীকে আপনি যেভাবে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছেন, সেখানে একটা রক্তপাতের ঘটনা ঘটানোর চেষ্টা করছেন, এবং খুবই আপত্তিকর। আপনি সেনা নিবাসের বাইরে গিয়ে স্লোগান দিচ্ছেন ওয়াকার না হাসনাত, এই অধিকার আপনাকে কে দিয়েছে? এবং তারপরে আমি জানি না যে সেনা সদস্যরা সেখানে যারা দায়িত্বে ছিলেন তারা কেন এটাকে অ্যালাউ করলেন। এটি হচ্ছে একেবারে স্পষ্ট উস্কানি, মানুষের মধ্যে উস্কানি তৈরি করা, এবং একটা বাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া। আপনি ঘোষণা দিচ্ছেন আমি আক্রমণ করব, আপনি ঘোষণা দিচ্ছেন আমি তার গাড়ি দেখলে ভাঙবো, ঢাকা বিশ্ববিদ্যালয়কে তার গাড়ি চলতে দেখলে আমি আক্রমণ করব। এগুলো হলো পরিকল্পিতভাবে দেশের মধ্যে পরিস্থিতিকে উত্তপ্ত করা, এবং এর পেছনে আমি যেটা মনে করি যে অনেকেই এখানকারও যেমন মানুষজন আছেন, দেশের বাইরেরও মানুষজন আছেন, এবং যারা বাংলাদেশকে একটা স্থিতিশীল জায়গায় দেখতে চায় না, বাংলাদেশ বিকশিত হোক এটি চায় না, আমাদের অর্থনীতি একটা টালমাটাল অবস্থার মধ্যে থাকুক এটা যারা চায়, সারাদিন আপনি আমি মারামারি পিটাপিটির মধ্যে জড়িত থাকবো এটা যারা চায়, তারা যেমনি এর পেছনে জড়িত, একই সঙ্গে বাংলাদেশে যাতে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের মানুষ যে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আপনি ধরেন যে আমরা যে সংস্কারের কথা বলছি, সংস্কার তো হবে যতটুকুই হোক, একটা ইলেকশন তো হবে। যারা এখানে ইলেকশন করতে চায় না, ইলেকশনকে বাধাগ্রস্ত করতে চায়, দীর্ঘদিন ধরে অনির্বাচিত সরকারকে ক্ষমতায় রাখতে চায়, আপনি দেখবেন যে প্রতিনিয়ত তারা নানা রকমের এজেন্ডা নিয়ে আসছে। আমি এটি
বিভিন্ন সময় বলি, আমাদের কাছাকাছি শ্রীলঙ্কায় সেখানেও একটা গণঅভ্যুত্থান হয়েছে, আপনি খোঁজ নিয়ে দেখেন, তারা তাদের ইকোনমি, তারা তাদের এডুকেশন সিস্টেম সবকিছু 7-8 মাসের মধ্যে একটা শৃঙ্খলার জায়গায় তারা নিয়ে গেছে, অনেকটা স্টেবল একটা জায়গায় নিয়ে গেছে, নির্বাচন সম্পন্ন করেছে। কিন্তু আমরা এখন পর্যন্ত ওই আবর্জনার ভেতর থেকে বেরোতে পারলাম না। শেখ হাসিনার 15 বছরের আবর্জনার কথা বলছি, কিন্তু সেই আবর্জনা আমরা এখন পর্যন্ত একটু পরিষ্কার করতে পারলাম না, বরং নিজেরা প্রতিনিয়ত আবর্জনা বাড়াচ্ছি। এই যে সেনাবাহিনীকে, বিচার বিভাগকে, এক একটা প্রতিষ্ঠানকে আপনি টার্গেট করে যেভাবে জনগণের কাছে নিয়ে এসে আপনি ট্রায়ালের ব্যবস্থা করছেন, আপনি আপনার মন গড়া বক্তব্য দিচ্ছেন, সেনা প্রধানকে নিয়ে আপনি যেভাবে সমালোচনাটা করছেন, আরে ভাই, মানুষের তো আপনার সমালোচনা করলাম, কতগুলো তো শালীনতা আছে, কতগুলো তো ভদ্রতা আছে, শব্দগুলো ব্যবহারের ক্ষেত্রে আমি আপনার সমালোচনা করতে পারি, কিন্তু তার মানে যে সমস্ত শব্দগুলো এরা ব্যবহার করছে, এই শব্দগুলো কি আসলে এর ভেতর থেকে একজন শিশু, একজন তরুণ, তার কাছ থেকে তো শেখার কিছু আছে। আপনি এই শব্দগুলো যখন ব্যবহার করবেন, একটা প্রতিষ্ঠানের প্রধান, তিনি ওয়াকারুজ্জামান না, তিনি XYZ যে হোক না কেন, বাংলাদেশে এরকমের প্রতিষ্ঠানগুলোতে তো অনেকেই এসেছেন, তো আপনি তার সমালোচনা করতে গিয়ে যে শব্দগুলো ব্যবহার করছেন, এই শব্দটা যদি আমি কাউন্টার আপনার সমালোচনা করতে গিয়ে ব্যবহার করি, আপনার কেমন লাগবে? তো আমি মনে করি কি জানেন, এই যারা আছে এরা আমাদের শত্রু না। এই গণঅভ্যুত্থানে আমরা রাজনীতি করার কারণে এই সামরিক বাহিনীর বিরুদ্ধে আমরা প্রচুর বক্তৃতা করেছি, পুলিশের বিরুদ্ধে, স্ট্রাকচারের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে আমরা কথা বলেছি, এবং আমি এখনো মনে করি যে এই জায়গাগুলোতে অবশ্যই আমার অধিকার আছে সমালোচনা করার। কিন্তু তার মানে এই না যে এই প্রতিষ্ঠানগুলোকে আমি এমন জায়গায় নিয়ে যাব, জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে সেখানে একটা রক্তপাত ঘটানোর চেষ্টা করছি। আমি গত কয়েকদিন ধরে সেই প্রবণতা দেখছি। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করা, প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া, বাংলাদেশকে দুর্বল করা, এবং আগামী নির্বাচন যাতে বিলম্বিত হয় সেই চেষ্টার এর পেছনে রয়েছে। খুব পরিষ্কার আপনার বক্তব্য, ধন্যবাদ আপনাকে মিস্টার দিদারুল আলম। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে আছি। আপনার কাছে দুটো প্রশ্ন, একটা হচ্ছে যে এই যে সামরিক বাহিনীকে নিয়ে যে রকমের এক রকমের টানা হেঁচড়া করা হলো বা হচ্ছে, যারা প্রধানত এই ক্ষেত্রে ভূমিকা রাখলো তারা কি রাজনৈতিকভাবে খানিকটা পিছিয়ে পড়লো কিনা বা ক্ষতির মুখে পড়লো কিনা, রাজনৈতিক প্যাচের ভিতরে পড়ে, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে যে এই পরিস্থিতিতেও সামরিক বাহিনী নিশ্চয়ই দায়িত্বশীলতার ভূমিকা রাখতে পারে, পরিচয় দেবে, সেই দায়িত্বশীলতার পরিচয় কিভাবে দিতে পারে সেটা আপনি একটু বলবেন। দুটো প্রশ্ন ছিল আপনার কাছে। ধন্যবাদ সিরাজ ভাই। একটু সংক্ষেপে, আমাদের হাতে সময় কম, একেবারে সংক্ষেপে আমি বলবো। প্রথমত হচ্ছে কি, 3 মিনিট সময় পাবো। আমি অনুরোধ করব দেশবাসীকে আপনার মাধ্যমে এবং আপনার টেলিভিশনের মাধ্যমে, সশস্ত্র বাহিনীকে নিয়ে আমাদের শরীফ ভাই যেটা বললেন, আমরা যাতে করে কোনো ধরনের বিতর্ক তৈরি হতে পারে, সশস্ত্র বাহিনী দেশ রক্ষার কাজে তাদের যে মনোবলের ক্ষতি হতে পারে, এরকম কোনো ধরনের বক্তব্য যাতে করে আমরা না দিই। উই শুড বি ভেরি ভেরি রেসপন্সিবল। এটা আমি অত্যন্ত বিনয়ের সাথে সকল রাজনৈতিক নেতা নেত্রীদের কাছে এবং সিভিল সোসাইটির সবাইকে, ছাত্র জনতার কাছে এই অনুরোধটা আমি রাখবো। সেনাবাহিনী ঐক্যবদ্ধ আছে। সেনাবাহিনী যদি আমাদেরকে সহযোগিতা না করতো, তাহলে 5 আগস্টে যেই ফ্যাসিস্ট গভর্নমেন্টকে আমরা বিতাড়িত করলাম, যেটা একটু আগে আমি বললাম, ঘটনাটা ভিন্নভাবে হতে পারত, আরও মানুষের আরও রক্তপাত, রাজপথ রঞ্জিত, প্রাণহানি ঘটতে পারত। সুতরাং সশস্ত্র বাহিনী তো আমাদের পক্ষে দাঁড়িয়েছে, জনগণের পক্ষে দাঁড়িয়েছে। মোটা দাগে এটাকে আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে ধারণ করতে হবে। সশস্ত্র বাহিনী আমাদের পক্ষে দাঁড়িয়েছে। তার ছোটোখাটো ত্রুটি বিচ্ছুতিকে বড় করে না দেখে, বরঞ্চ সে আমার ঘরের মানুষ, আমাকে সে ধারণ করেছে, আমার স্পিরিটকে ধারণ করেছে, আমাদের জাতিকে রক্ষা করেছে। এই বিষয়টাকে মনে রেখে জনগণ যাতে করে তাদের প্রতি সহানুভূতিশীল হয়, তাদের প্রতি মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে সশস্ত্র বাহিনীকে আমরা সহায়তা করি, 1 নম্বর। দ্বিতীয় বিষয়টা হচ্ছে কি, যে সকল রাজনৈতিক দল মনে করছে সশস্ত্র বাহিনীর কারণে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে, এরকম যদি কেউ মনে করে থাকে, এটা ভুল। সশস্ত্র বাহিনী বর্তমানে যে জেনারেল ওয়াকারের আন্ডারে যে সেনাবাহিনী পরিচালিত হচ্ছে, নৌবাহিনী, বিমান বাহিনীর প্রধান সহ, আমি যতটুকু তাদেরকে চিনি, অত্যন্ত বিনয়ের সাথে যদি বলি, এই 3 জনেই কিন্তু আমার ছাত্র ছিল স্টাফ কলেজে। তাদেরকে আমি একসময় পড়িয়েছি, ফলে তাদের সাথে আমার একটা সম্পর্ক আছে, একটা নীতিনৈতিকতার সম্পর্ক, একটা ব্যক্তিগত দেওয়ার একটা সম্পর্ক, প্রাতিষ্ঠানিক সম্পর্ক আছে, ছাত্র শিক্ষকের সম্পর্ক। আমার তাদের সম্পর্কটা এখনো বজায় আছে। যতটুকু তাদেরকে জানি তাদের ইয়ং লাইফ থেকে, তারা কেউ কিন্তু এক্সট্রা রিভলিউশনারি না,
তারা কেউ জনগণের বিপক্ষে গিয়ে কোনো অবস্থায় তাদের বাহিনীকে কাজে লাগাবে সেই ধরনের মন মানসিকতার মানুষ তারা কেউ নয়। এই কথাটা আমরা খুব ভালো করে জানি। লেট আস হেল্প দেম টু কাম ক্লোজার টু দি পিপল, এবং তারা মানুষকে সহায়তা করার জন্য আরও প্রেক্ষাপট তৈরি হোক। সুতরাং কেউ যদি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করে থাকি, এটাও ভুল। তারা যাতে এই ভুলের মধ্যে দিয়ে সশস্ত্র বাহিনীকে আঘাত না করে, এটা হলো 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে কি, দায়িত্বশীলতার যে কথাটা আপনি বললেন, দায়িত্বশীলতার দুটো পার্ট। সশস্ত্র বাহিনী তারা যেমন দায়িত্বশীলতার ভূমিকা পালন করতে হবে, জনগণকেও দায়িত্বশীলতার পরিচিত হবে। সেনাবাহিনীটা কার? এটা আমাদের এই সেনাবাহিনী, অবশ্যই আমাদেরকে রক্ষা করার জন্য তারা শপথ নিয়েছে, এমন জীবন দিয়ে দেওয়ার জন্য শপথ নিয়েছে। সুতরাং এই সেনাবাহিনীকে যদি আমরা কোনো প্রকার আঘাতপ্রাপ্ত হয়ে তারা যদি যে কোনো ধরনের অগোচর কিছু করে ফেলে, তো সেই দায়ভার পুরো জাতির উপরে বর্তাবে। সুতরাং আমাদেরকে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে তাদেরকে বলতে হবে। সমালোচনা আমরা করব, তাদেরকে উপদেশ দেব, যাতে করে তারা ছোটখাটো ভুল ত্রুটি কিছু করে থাকলেও যেটা সংশোধন করে। সেক্ষেত্রে সেনাবাহিনীর পক্ষ থেকেও একটা দায়িত্বশীলতা থাকবে। সেটা সেনাবাহিনীকে আমি অনুরোধ করব, আমি জেলা ওয়াকারকেও এবং তার সশস্ত্র বাহিনীকে অনুরোধ করব, আপনারাও এমন কোনো কিছুর সাথে জড়াইয়ের না, এমন কিছু বিষয় থেকে দূরে থাকবেন, যাতে করে সশস্ত্র বাহিনীর মান, মর্যাদা, সম্মান, তাদের দায়িত্ব, তাদের যে ভূমিকা, গৌরবোজ্জ্বল ভূমিকা, বিশেষ করে 5ই আগস্টের ঘটনায়। এবং আমি জানি জেনারেল ওয়াকার এবং অন্য 3 বাহিনীর প্রধান সহ মিলে পুরো সশস্ত্র বাহিনী এই কাজটা করে যাচ্ছে বলে তাদেরকে আমি স্যালুট জানাই, তাদের ধন্যবাদ জানাই। চলুন সবাই মিলে আমরা তাদেরকে উৎসাহ দিই। জি, ধন্যবাদ মিস্টার দিদারুল আলম, ধন্যবাদ শরীফুজ্জামান। আমরা আলোচনা শেষ করব। দর্শক, আমরা আজকের আলোচনা এখানেই শেষ করতে চাই। তবে যাওয়ার আগে শেষ কথা আমি যেটি বলতে চাই সেটা হচ্ছে এই, যে সেনাবাহিনী আমাদের দেশের অস্তিত্বের সাথে জড়িয়ে রয়েছে। সেনাবাহিনী আমাদের দেশের নিরাপত্তার প্রধান কর্ণধার। তাদের কাছেই, তাদের কাঁধেই এই দেশের, এই ভূখণ্ডের নিরাপত্তার দায়িত্ব। তাদেরকে বিতর্কিত করে, তাদেরকে দুর্বল করে, তাদেরকে কোনোভাবে অস্থিতিশীল করে দেশ কোনোভাবে ভালো থাকবে এটা ভাবার কারণ নেই। সেক্ষেত্রে সামরিক বাহিনীর সাথে দেশের জনগণের যে সুন্দর সম্পর্ক, সুদৃঢ় বন্ধন রয়েছে, এই সম্পর্ক এবং বন্ধনকে আমাদেরকে আরও মজবুত করতে হবে। সেক্ষেত্রে সামরিক বাহিনীর পক্ষ থেকে এবং জনগণের পক্ষ থেকে, রাজনৈতিক দলগুলোর নেতাদের পক্ষ থেকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আশা করি সেই দায়িত্বশীলতার পরিচয় আমরা প্রত্যেকের অঙ্গন থেকে দিতে পারবো। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। খোদা হাফেজ।